অবশেষে আমি তোমাকে পেলাম। এখন আমি মরেও শান্তি পাবো। তোমাকে কথাগুলো বলবো বলেই হয়তো আমি বেঁচে আছি। আমি যে পাপ করেছি তার শাস্তি আমি হাড়ে হাড়ে পাচ্ছি, কিন্তু আমি আমার প্রায়শ্চিত্ত করতে চাই। উনি প্রায় এক নিঃশ্বাসে সবটা বললেন। তারপর শাওনের হাত ধরে ছলছল নয়নে তাকিয়ে বললেন, আমি তোমাকে সেদিন মিথ্যে বলেছিলাম। সত্যি বলতে টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। তুমি যাকে পরী ভেবে এসেছো, সে পরী নয়, বরং চন্দ্রিকা ছিল। সম্পর্কে আমার দুঃসম্পর্কের ভাতিজি। জন্মের সময় মা মরে যাওয়াতে তার বাবা তাকে মেনে নেয়নি। দ্বিতীয় পক্ষের সন্তান ছিল কিনা আমার মায়া হয় তাকে এখানে নিয়ে আসি, কিন্তু এক সময় কেউ একজন টাকার লোভ দেখিয়ে বলে চন্দ্রিকাকে ছোট্ট পরী হিসেবে বলতে, আর আমি রাজি হয়ে যাই। টাকার লোভ যেমন ছিল তেমন চেয়েছিলাম চন্দ্রিকা যাতে ভালো থাকে, আর তাই আজ হয়তো আমার এই দশা। চন্দ্রিকা তোমার পরী থেকে পাক্কা 1.5 বছরের ছোট। ও সে নয় যাকে তুমি খুঁজছিলে। শান থমকে গেল। এর মানে যাকে এতদিন ওর জীবনে সেভিয়র ভাবতো সে আসলে চন্দ্রিকা নয়, বরং অন্য কেউ। আসলে শান অবাক হচ্ছে না। আর যাই হোক, চন্দ্রিকার মতো মেয়ে কারো জীবন বাঁচাতে পারে না, কিন্তু তাহলে আসল পরীকে, আর সে এখন কোথায়? শান মিনু খালার দিকে তাকিয়ে দ্রুত প্রশ্ন করলো, তাহলে সে ছোট্ট পরি কোথায়? কোথায় পাবো আমি তাকে? আমি নিজেও জানি না সে কোথায় আছে আর কি অবস্থায় আছে। আর এতগুলো বছর হয়ে গেছে, তাই সে ঠিক কেমন দেখতে তাও আমার মনে নেই। তুমি আসার প্রায় অনেক বছর আগে তাকে সেখান থেকে অন্য কেউ নিয়ে গিয়েছে হয়তো, কারণ তোমার মনে নেই হয়তো। কিন্তু তুমি থাকা অবস্থায় আশ্রমে হঠাৎ ভয়ানক আগুন লেগে যায়, আর তুমি খুব অসুস্থ ছিলে সেই সময়। আর সেই মেয়েটি তোমাকে বাঁচাতে গিয়ে নিজে আগুনে পড়ে গিয়েছিল। ততক্ষণে তোমার পরিবার তোমাকে এসে নিয়ে যায়, আর ওই মেয়েটির কারণে তুমি অক্ষত অবস্থায় ছিলে। ওই মেয়েটির চিকিৎসার খরচ দিয়ে তোমার পরিবার সেখান থেকে চলে যায়। আমরা ট্রিটমেন্ট করাই তাকে, কিন্তু সে পুরোপুরি সুস্থ হয় না। এখনো হয়তো তার শরীরে পোড়ার দাগ আছে, আর আমি যদি ভুল না হয়ে থাকি তবে পিঠে দাগ আছে হয়তো। যাই হোক, আমাদের আশ্রমের অনেক ক্ষতি হওয়াতে আমরা সকল বাচ্চাকে অ্যাডপ্ট দিয়ে দিচ্ছিলাম। তাই কে কাকে নিয়ে গেছে তা আমাদের জানা নেই। শুধুমাত্র চন্দ্রিকা আর কয়েকজন ছাড়া বাকি সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। পরি মেয়েটাকেও হয়তো কোনো পরিবার নিয়ে গিয়েছিল। যাই হোক, তুমি যখন খোঁজ নিতে এসেছিলে তখন আগের কোনো রেকর্ড আমাদের ছিল না, তাই না করে দিয়েছিলাম প্রথমে। কিন্তু পরে টাকার লোভে পড়ে আমি মিথ্যে আশ্রয় নেই, আর তাই হয়তো আজ আমার এই অবস্থা। শান চুপ করে বসে রইল। সে ছোট্ট পরি ওকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ পর্যন্ত সংকটে ফেলে দিয়েছিল, অথচ ও আজ পর্যন্ত তাকে খুঁজেই পায়নি। ওর জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ দেওয়া হয়নি, তার দায়িত্ব নেওয়া হয়নি, এমনকি ও জানেও না সে কি অবস্থায় আছে। ওর এই মস্ত বড় ভুলের জন্য সে কি তাকে ক্ষমা করবে? কিন্তু তাকে খুঁজে তো বের করতে হবে। শান ধরা গলায় জিজ্ঞেস করলো, তার কোনো রেকর্ড? আমি তাকে কি করে খুঁজে বের করতে পারি? কিছু তো জানেন আপনি, বলুন। তার কোনো রেকর্ডই নেই, কারণ ওই আগুনে সব শেষ হয়ে গিয়েছিল। আমার শুধু এইটুকু মনে আছে যে তাকে কেউ একজন আশ্রমের দরজায় ফেলে দিয়ে গিয়েছিল। দামি তোয়ালে দিয়ে পেঁচানো ছিল সে, আর দেখে মনে হচ্ছিল কয়েক ঘন্টা পূর্বে সে হয়েছে। আর হ্যাঁ, শানের থেকে চোখ সরিয়ে উনি যেন কিছু একটা খুঁজতেছিল, আর পেয়েও গেল। ছোট্ট একটা কৌটা থেকে একটা চেন বের করলো, সাথে একটা লকেট। উনি এটা শানের হাতে ধরিয়ে বলল, এইটা সেই মেয়ের গলায় পরানো ছিল, আর আমি দামি হওয়ায় নিজের কাছে রেখেছিলাম। সেই সময় তোমাকে দেওয়ার কথা মনে ছিল না, কিন্তু কেন যেন মনে হচ্ছিল তোমার সাথে দেখা হবে, আর হয়েও গেল। কোনোদিন ওকে পেলে দিয়ে দিও এটা। আর হ্যাঁ, বলো আমায় ক্ষমা করে দিতে। আমি এখন মরেও শান্তি পাবো। শান চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তারপর সাহেলকে ফোন করে বলল তাকে ভালো ওয়ার্ডে শিফট করতে। তার পাপের প্রায়শ্চিত্ত অলরেডি হয়ে গেছে, নতুন করে কিছু করার নেই।
শাওন আসতেই রুশি চিন্তিত মুখে উঠে দাঁড়ালো আর প্রশ্ন করলো, কোথায় ছিলেন আপনি? সেই কখন থেকে ওয়েট করছি। সরি বউ, ওয়েট করানোর জন্য। তারপর রুশিকে আস্তে করে হাত ধরে নিয়ে যেতে লাগলো আর মৃদু গলায় প্রশ্ন করলো, কি বলেছে ডক্টর? বলেছে বাবু তার মা দুজনেই সুস্থ আছে। আচ্ছা, আপনি কোথায় গিয়েছিলেন বললেন না তো? একজন পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গিয়েছিল, তার সাথে কথা বলছিলাম। আচ্ছা, তুমি যদি জানতে পারো এতদিন তুমি ভুল তথ্য জানতে, তুমি তাকে নিজের লাইফ সেভিয়ার ভাবতে, সে আসলে তোমার জীবন বাঁচায়নি, বরং সে অন্য কেউ ছিল, আর তুমি তাকে খুঁজেই পাওনি এখন পর্যন্ত। কি করতে তুমি? চন্দ্রিকা তাহলে আপনার জীবন বাঁচিয়েছে, তাই না? ছোট্ট পরে অন্য কেউ ছিল না, আর আমি এত বছর তো জানতামই না। রুশি কেন যেন খুব খারাপ লাগলো আর ভয় হতে শুরু করলো। অনেকটা ভয় নিয়ে প্রশ্ন করলো, যদি ছোট্ট পরীকে একদিন খুঁজে পান তবে কি করবেন? তাকে বিয়ে করবেন? শায়ন থমকে গেল আর রুশির দিকে তাকালো। রুশি তখন নিচের দিকে তাকিয়ে ওর রুশির হাত চেপে ধরে বলল, আমি অলরেডি তো বিবাহিত রুশি, নতুন করে বিয়ে করার প্রশ্নই আসে না, আমার বউ আছে ঘরে। কৃতজ্ঞতা আর ভালোবাসার পার্থক্য আমি বুঝি, যদিও তুমি আসার আগে ভালোবাসার মানে জানা ছিল না, কিন্তু এখন আমি এটা জানি। তোমাকে ছাড়া আমার চলবে না, আমার শ্বাস প্রশ্বাসে মিশে গেছো তুমি। যদি তাকে কোনোদিনও খুঁজেও পাই তবে সে আমার দায়িত্ব থাকবে। যদি ভালো অবস্থায় থাকে তবে আমরা দুজন মিলে তার কৃতজ্ঞতা প্রকাশ করব, আর যদি না থাকে তবে তার দায়িত্ব নিব। তুমি তোমার হাজবেন্ডের ঋণ পরিশোধ করতে পাশে থাকবে তো? রুশি স্বস্তির নিঃশ্বাস ফেলল। শায়নকে ছেড়ে যাবে না এটাও জানে, তবুও কেন যেন প্রশ্ন করলো। রুশি মুচকি হেসে বলল, আমি সবসময় আপনার পাশে থাকবো। প্রমিস করেছেন কিন্তু মিসেস খান, এই যে হাত ধরেছেন আর কিন্তু ছাড়া যাবে না। আপনি চাইলেও আমি ছাড়তে দিব না। থাকবো, ওকে। রুশি কালের ভেতরে বসলো। এমন সময় মেসেজ আসলো ফোনে। ও বের করতে শায়ন আর নিহার কিছু ছবি দেখতে পেল, যা দেখে মনে হচ্ছে তারা খুব ইন্টিমেট। সাথে একটা মেসেজ, আমি ফোন থেকে সব ডিলিট করে দিয়েছি, তুমিও সেটা ডিলিট করে দাও। রুশি বাঁকা হাসলো আর মেসেজ করে বলল, ওয়েল ডান। আমি ওই রেকর্ডিংটা আসলে ডিলিট করতে চাইছি না, যখন মুড ভালো থাকবে তখন করে নিব, না হয় কে জানে তুমি আবার কখন কি করো। অপর পাশ থেকে মেসেজ আসলো না, বরং সোজা ব্লক মেরে দিল ওকে, যা দেখে রুশি জোরেই হেসে দিল। শান ভ্রু কুচকে বলল, কি নিয়ে হাসছো আমাকে বলো। বলা যাবে না, সিক্রেট। আজকাল মিসেস খান বড্ড সিক্রেট রাখছে দেখছি, এমন কি যা নিজের হাজবেন্ডের সাথেও শেয়ার করা যায় না। আর দুপুরে তুমি কি করে জানলে আমি ওখানে আছি? আর ওই রুমেই বা কি হয়েছে? সিক্রেট তো বলা যাবে না। আচ্ছা, কোনো একদিন বলবো, ওকে, বাট আজকে না। শান সায় দিল আর রুশি ফোন নাড়াতে লাগলো। ওর নিজের বুদ্ধিমত্তার জন্য খুব প্রাউড ফিল করছে, ভাবতেই যেন খুশি খুশি লাগছে। আসলে আজ সকালে শানের কনভারসেশনও শুনেছিল, কিন্তু নিহার হুট করে ওইখানে শানকে যেতে বলার কথা শুনে ঘটকা লাগলো। ও ভেবেছিল শান বলবে কোথায় যাচ্ছে, তাহলে ওর সাথে যাবে, কিন্তু শান কিছু বলেনি, হয়তো টেনশনে ফেলতে চায়নি। তবে রুশি নিশ্চিত হতে পারল না, তাই ওই সময় পেছন থেকে জড়িয়ে ধরার বাহানায় নিজের ফোনের রেকর্ডার অন করে শায়নের কোটে দিয়েছিল। শায়ন ওর সাথে কথায় ব্যস্ত থাকায় বুঝতে পারেনি। তারপর অনেকক্ষণ পর শায়ন না আসায় ওর টেনশনে পড়ে যায়। এমন সময় নিহা ওর ফোনে কিছু ছবি পাঠায়, যা দেখে ওর মেজাজ খারাপ হয়ে যায়। ও নিজে তাই সেখানে যায় আর বডিগার্ডদের বলে দরজা খুলতে। তারা সেটা বিনা আওয়াজে খুলতে ও ভেতরে গিয়ে দেখে নিহা কাঁদছে। ও কিছু না বলে শায়নের জ্ঞান ফিরতে তাকে ওই রুম থেকে যেতে বলে, আর রুমে ঢুকে শায়নের কোট থেকে নিজের ফোন বের করে সে রেকর্ডিং অন করে। সবটা শুনে বুঝতে পারে নিহা সব আগে থেকে প্ল্যান করে রেখেছিল। ও শায়নকে ঘুমের মেডিসিন দেয় আর শায়ন ঘুমিয়ে পড়ে। তারপর নিহালের সাহায্যে শায়নকে রুমে এনে ওর কোট খুলে পাশে রাখে আর ইচ্ছে করে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলে ওকে পাঠায়। ওর ইচ্ছে ছিল রুশি যাতে শায়নকে ছেড়ে দেয় আর আবার এ বাড়িতে ফিরে আসে, তাহলে নিহালেরও একটা চান্স থাকবে। ও পালক মাও এতে সামিল ছিল, তাই তিনি আগেই পাশের বাসায় চলে যান। আর নিহাল চিলেকোঠায়। রুশি ওই রেকর্ডিং শোনাতে নিহা ঘাবড়ে যায়, কারণ এটা ওর স্বামীর কানে গেলে ওকে ডিভোর্স দিয়ে দিবে, যা ও এই মুহূর্তে চায় না। আর তাই
রুশি বলেছে সব ছবি ভিডিও ওকে পাঠিয়ে তারপর ডিলিট করে দিতে, না হয় ও সব নিহার হাজবেন্ডকে দেখাবে। নিহা ভয় পেয়ে ও যা বলেছে তাই করেছে। আসলে কপাল বলে একটা জিনিস আছে, যেই 35 বছরের লোকের সাথে রুশির বিয়ে দিতে চেয়েছিল তারা, সে এখন নিহার স্বামী। টাকা পয়সার দিক থেকে সুখে থাকলেও মানসিক দিক থেকেও সুখে নেই, তা দেখেই বোঝা যায়। কথায় আছে না, অন্যের জন্য কুয়া খুললে সে কুয়াতে মানুষ নিজেই পড়ে। যা হয়েছে ভালোই হয়েছে, এখন নিহা যদি শুধরায় আর কি, না হয় ও এখন আর ছেড়ে কথা বলবে না। ওর স্বামী, ওর সংসার, সবকিছু ওর, তাতে অন্য কাউকে হস্তক্ষেপ করতে দিবে না, আর একচুলও ভাগ দিবে না। যা ওর তা নিজের করে কি করে রাখতে হয় তা ওর ভালো করে জানা আছে। অন্য সব দুর্বল নারীদের মতো ভুল বুঝে চলে যাবে না ও, বরং সত্যের মোকাবেলা করবে। নিজের অধিকারে অন্য কাউকে ভাগ বসাতে ও দেবে না, কখনো না। শাওন যেহেতু ওকে স্ত্রী হিসাবে মেনে নিয়েছে, এর মানে ও আর পিছু হটতে পারবে না। সারা জীবন ওর হয়ে থাকতে হবে শাওনকে। এটা যদি পজিটিভনেস হয় তবে হ্যাঁ, ও শাওনের প্রতি পজিটিভ, খুব বেশি হয়তো, কিন্তু যেটা ওর সেটা ওরই থাকবে। ভার্সিটির লাস্ট সেমিস্টার পরীক্ষার শেষ দিন ছিল আজ। পরীক্ষা শেষে সবাই নিজ নিজভাবে বাড়ির দিকে রওনা হয়েছে। লুসি ধীর পায়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। প্রেগনেন্সির 6 মাস চলে বর্তমানে, কিন্তু এক্সাম মিস করতে চায়নি, তাই এসেছে ভার্সিটিতে। শাওনকে অনেক কষ্টে রাজি করিয়েছে, এমনকি শাওন নিজে ওকে ভার্সিটিতে পৌঁছে দেয় আর গাড়িতে ওর জন্য ওয়েট করে। শাওন ভেতরে সিটে বসিয়ে দিয়ে আসতে চেয়েছিল, কিন্তু রুশি কোনো প্রকার সমালোচনা চায় না, এমনকি এটাও শুনতে চায় না যে শাওনের মাধ্যমে এক্সামে ভালো করেছে। প্রেগনেন্সির মাত্র 6 মাস চলে বিধায় পেট বেশি উঁচু হয়নি এখনো, তাই এখনো এতটা বোঝা যায় না। আর শীতকালের গরম সোয়েটার পরার কারণেও আরো বুঝতে পারে না। শাওন যদিও বডিগার্ড পাঠাতে চেয়েছিল, কিন্তু রুশি তাতেও রাজি হয়নি। খামোখা লাইমলাইট নিয়ে কি লাভ? শাওন গাড়িতে বসে এইসব ভাবছিল। এই মেয়েটা তার কোনো কথা শুনে না। ডক্টর বলেছে সাবধানে থাকতে, আর ওর সেসব যেন মাথায় নেই। শাওন চাতক পাখির মতো তাকিয়ে আছে গেটের দিকে। একে একে সবাই গেট দিয়ে বের হচ্ছে, কিন্তু রুশির নাম নিশানা দেখছে না, তাই শাওন গাড়ি থেকে বেরিয়ে পড়ল। এদিকে রুশি চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পূর্বে সিঁড়ি দিয়ে নামার সময় নিজের ড্রেসের সাথে বেছে পড়ে যাচ্ছিল, কিন্তু একটা ছেলে ওর হাত ধরে ফেলে যাতে ও বেঁচে যায়। আজ পড়ে গেলে কি হতো তাই ভেবে গায়ের লোম দাঁড়িয়ে গেল ওর। আরো কয়েক সিঁড়ি বাকি ছিল, তাই ভয়টা আরো বেশি বেড়ে গেল। সেদিনের সিঁড়ির ঘটনা এখনো মনে পড়লে ভয়ে আড়ষ্ট হয়ে যায় ও। রুশি ঠিক হয়ে দাঁড়াতে ছেলেটি কোনো প্রকার কথা না বলে হাঁটা শুরু করলো। রুশি তার পেছনে ছুটল। তার কিছুটা পেছন থেকে বলল, একটু দাঁড়াবেন, আপনার সাথে ম্যাচ করে হাঁটতে পারছি না। ছেলেটি দাঁড়িয়ে পড়ল আর পেছনে ফিরে রুশির দিকে তাকালো। রুশি তার কাছে খুব দ্রুতই পৌঁছে গেল। তারপর হাঁপাতে হাঁপাতে বলল, থ্যাঙ্কস আজকে আমাকে বাঁচানোর জন্য। আপনি না থাকলে আসলে কি হতো আমি জানি না। ছেলেটি মাথা নেড়ে চলে যেতে নিয়েই কি মনে করে পেছনে ফিরে বলল, এই অবস্থায় এভাবে চলাফেরা না করলেই তো পারেন। আপনার হাজবেন্ড কি কিছু বলে না আপনাকে? হাউ ইরেসপন্সিবল! সবসময় আপনাকে বাঁচানোর কেউ থাকবে না, তাই চলতে না পারলে বাসা থেকে বের হবেন না প্লিজ। রুশি মাথা নিচু করে ফেলল। আশ্চর্যের বিষয় হলো ছেলেটার টোনে কোনো প্রকার তাচ্ছিল্য ছিল না, বরং কনসার্ন ছিল। রুশি মুচকি হেসে বলল, ওকে, আপনি কি এখানেই পড়েন? এবার সেকেন্ড ইয়ারে উঠবো। আজ এক্সাম শেষ হলো। ও, আমরা একই ইয়ার। কোন ডিপার্টমেন্ট? ভেটেরিনারি ডিপার্টমেন্ট, যেটা আপনারও। আপনি মানে তুমি আমার ক্লাসের, আর আমি কখনো নোটিশই করিনি। মেয়েদের নোটিস করি না, আর তো ছেলে। ও হয়তো, তাহলে থ্যাঙ্কস হিসেবে 1 কাপ কফি তো খাওয়াই যায়, তাও আমার ট্রিটে। খেতে পারি, তবে যদি আপনার হাজবেন্ড রাজি হয়। বলেই অন্যদিকে ইশারা করলো। রুশি সেদিকে তাকিয়ে শাওনকে দেখতে পেল। ওর মুখে হাসি ফুটে উঠল, কিন্তু শাওন এসে সেই ছেলেটাকে হুট করে ঘুষি মারল। আচমকা ঘটনায় রুশি থমকে গেল। শাওনকে থামানোর কথা ভুলে গেল মুহূর্তের জন্য। শাওন ছেলেটিকে মারলেও ছেলেটি উল্টো মারল না, এমনকি ডিফেন্স পর্যন্ত করল না। তার ঠোঁটের কোণে হাসি লেগেই আছে।
রুশি গিয়ে শায়ানকে থামাতে লাগলো, কিন্তু থামাতে পারছে না। রুশি চিল্লিয়ে বলল, শাইন প্লিজ স্টপ, ও একটু আগে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে, সো প্লিজ স্টপ। শায়ান কিছু সময়ের জন্য থেমে গেল, তারপর আরো জোরে মারতে শুরু করলো আর বলল, হাউ ডেয়ার ইউ, তুমি ওকে টাচ করলে কি করে? ওর দিকে নজর দিলে কি করে তুমি? ও শুধু আবার তোমাকে ওই চন্দ্রিকা পাঠিয়েছে, তাই না? আবার নতুন করে কোনো প্লট করেছো তোমরা? এবার যদি ওর দিকে এতটুকু আঁচ আসে না, জিন্দা পুঁতে ফেলবো তোমাদের দুজনকে, বলে দিলাম। রুশি এতক্ষণে বুঝতে পারলো শাওনের রেগে যাওয়ার মানে। এই ছেলের চন্দ্রিকার সাথে কোনো কানেকশন আছে নিশ্চয়ই। রুশি শায়নকে ছাড়িয়ে সেখান থেকে নিয়ে যাওয়া ধরলো, আর সেই ছেলেকে ঠোঁটের ইশারায় সরি বলল, যা দেখে সে হাসলো, তারপর চিল্লিয়ে বলতে লাগলো, মিস রুশি, কফির অফার মনে রাখবেন কিন্তু। আর হ্যাঁ, আমার নাম শাহেদ নওয়াজ, ডোন্ট ফরগেট দ্যাট। শান তেরে আসতে চাইলেও রুশি দিল না, দ্রুত গাড়িতে নিয়ে বসালো। শান জোরে জোরে শ্বাস নিতে লাগলো, হয়তো রাগ থামানোর চেষ্টা করছে। শাওনের যতই রাগ থাকুক, সেটা রুশির সামনে কখনো ও প্রকাশ করে না, কারণ একসময় ওকে কেউ একজন বলেছিল নারীরা ফুলের মতো, তাদের উপর জোর প্রয়োগ করলে নষ্ট হয়ে যাবে। তাই শান নিজের জেন্টেল সাইড সবসময় রুশিকে দেখায়। শান রুশির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তুমি আর ওই ছেলের সাথে কখনো মিশবে না। চন্দ্রিকার ছায়াও তোমাদের উপর পড়ুক, সেটা আমি চাই না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। রুশি মাথা নাড়ালো, যদিও ছেলেটিকে খারাপ মনে হয়নি, তবুও শায়নের কথায় যুক্তি আছে। আর যাই হোক, চোখের দেখা ভুলও হতে পারে। হাই স্পিডে হাইওয়েতে গাড়ি চালাচ্ছে শাহেদ। ঠোঁটের কোণে রক্ত জমে আছে, শরীরে এমনকি চেহারায় অনেক জায়গায়ও জখম হয়ে আছে। ওর ঠোঁটের কোণে মৃদু হাসি। আজকে শায়নের রিয়াকশন দেখে অনেক খুশি ও। সেই রাগ, সেই জেলাসি দেখেছে ও শায়নের চোখে, যেটা একদিন ওর চোখে বিরাজ করত। গাড়ির স্টিয়ারিং চেপে ধরে বিড়বিড় করে বলল, নিজের স্ত্রীর সাথে অন্য কাউকে দেখে জ্বলেছে, তাই না শায়ান? আমারও জ্বলতো যখন আমার সবচেয়ে কাছের মানুষটি তোমার কাছে থাকতো আর তোমাকে নিয়ে ভাবতো, তোমাকে পেতে চাইতো। আমি শুধু তোমাকে বুঝাতে চেয়েছি, যাকে তুমি ভালোবাসো তাকে অন্য ছেলের সাথে হেসে কথা বলতে দেখলে কতটা খারাপ লাগে। শায়দ নিজের ফ্ল্যাটে পৌঁছে চাবি নিয়ে দরজা খুললো আর চন্দ্রিকাকে সোফায় বসে টিভি দেখতে দেখলো। চন্দ্রিকা ওকে দেখে উঠে দাঁড়ালো, তারপর এগিয়ে এসে বলল, এই অবস্থা হলো কি করে? কোনো অ্যাক্সিডেন্ট করেছেন নাকি? না, তোমার শায়ান আমার এই হাল করেছে। শায়ন হঠাৎ এমন করবে কেন? কি হয়েছে আপনাদের মাঝে? শায়ন হুট করে এমন মারামারি করার মানুষ তো না। শায়দ কথাটা হজম করতে পারলো না। চন্দ্রিকার হাত চেপে ধরে নিজের কাছে এনে বলল, নিজের শায়ানের প্রতি এত বিশ্বাস, অথচ সে তোমাকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছে। আর শুনো, আমি ডিফেন্স করিনি পর্যন্ত। নিজের বউয়ের সাথে কথা বলা দেখে সহ্য হয়নি তার। কথার মাঝে চন্দ্রিকা হুট করে ঠোঁটের কাটা জায়গায় চাপ দিল। পাগল নাকি? হো, আপনি ব্যথাও পান? কেন, আমাকে মানুষ মনে হয় না? তা না, আসলে আপনি ডিফেন্স করেননি, যেহেতু তার মানে ব্যথা পান না। যাই হোক, আপনি এতটুকু একটা ছেলে হয়ে শায়নের সাথে পেরে উঠতেন না। ও হ্যালো, কারাটে চ্যাম্পিয়ন আমি। তোমার আমার সাথে জীবনেও পারতো না যদি আমি লড়তাম। আর এইটুকুন ছেলে মানে কি? তোমার থেকে বড় আমি। হ্যাভ সাম রেসপেক্ট। হ্যাঁ, আমাকে আপনার হতে আর কত বড়? দেখতে তো আমার ছোটই মনে হয়। বাহিরে গেলে বলবে আপনি আমার ছোট ভাই। আমি তোমার ছোট ভাই? এই তুমি সাইজে দেখছো তোমার এইটুকুন মেয়ে, আবার আমাকে ছোট বলো? আমাকে মোটেও ছোট মনে হয় না, বরং আমাকে বড়ই দেখা যায়। বাজে বকবা না। শুনুন, যতই বড় দাবি করুন নিজেকে, আমার কাছে আপনাকে ছোট্টই লাগে। তাই তো আপনার সাথে এক ফ্ল্যাটে থাকতে হেজিটেশন ফিল হয় না, কারণ আপনি ছোট ভা। চন্দ্রিকার কথার মাঝে শায়দ একদম কাছে এগিয়ে এলো। ওদের ঠোঁটের মাঝে হয়তো কয়েক ইঞ্চি পার্থক্য। শায়দ চন্দ্রিকার কানের সামনে গিয়ে ফিসফিসিয়ে বলল, আর একটু কাছে আসলে কিন্তু আমাকে আর ছোট মনে হবে না। বেশি ছোট ছোট বললে বড়দের মতো কিছু করতে ইচ্ছে। তাই আমাকে অযথা খেপিও না, না হয় আমি কিন্তু মানুষটা ভালো নই। বলে চন্দ্রিকাকে ছেড়ে নিজের রুমে চলে গেল। আর চন্দ্রিকা জোরে জোরে শ্বাস নিতে লাগলো। নিজের হার্টবিট যেন নিজেই শুনতে পাচ্ছে, এমন অবস্থা। আগে যদিও শায়দ ওকে জড়িয়ে ধরেছিল,
কিন্তু আজকে অন্যরকম ছিল। কেন এমন লাগছে নিজেও বুঝতে পারছে না। তবে আজকে শাহেদের কাছে আসা খারাপ লাগেনি ওর। ও হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিল। আমি যা শিওরে রোদ্দুর এনে দেব বলে কথা দিয়েছিলাম, সে আধার ভালোবেসে রাত্রি হয়েছে। এখন তার কৃষ্ণপক্ষে ইচ্ছের মেঘ জোনাকের আলোতে স্নান করে, অথচ আমি তাকে তাজা রোদ্দুর দিতে চেয়েছিলাম। আকাশ জুড়ে তারকাদের বিশাল মেলা বসেছে, জলজল করে উঠছে সারা আকাশ জুড়ে। যেন আকাশের মনে কত সুখ, হয়তো কাউকে পাওয়ার খুশিতে কিংবা কারো স্মরণে। রুশিও আজ হঠাৎ কারো স্মরণে মশগুল। আকাশের তারা গোনার বৃথা খেলায় মেতে আছে। এক পাশ থেকে কিছু গুণে অপর পাশে গেলেই যেন সব গুলিয়ে যায়। তবুও বিরক্তির রেশ মাত্র নেই তার মাঝে, যেন অদ্ভুত এক মজার খেলায় মগ্ন সে। শান ধীর পায়ে রুশির কাছে দাঁড়ালো, তারপর হুট করে কাঁধে হাত রাখলো। রুশি কিছুটা হকচকিত হয়ে কেঁপে উঠল, কিন্তু পরক্ষণে বুঝতে পেরে স্বাভাবিক হয়ে গেল। শান রুশির কাঁধে নিজের থুতনি রেখে নিজের শরীরে কিছুটা ভার ছেড়ে দিল। কানের কাছে ফিসফিস করে বলল, মিসেস খান এত মনোযোগ সহকারে কি দেখে? শায়নের এই মৃদু আওয়াজে রুশি কেঁপে উঠল। সারা শরীর জুড়ে আলাদা শিহরণ বইছে। ও চোখ মুখ খিচে বলল, কিছুই করছিলাম না, ব্যাস আকাশের দিকে তাকিয়েছিলাম। তারা বলছিলে? ওই বৃথা চেষ্টা আর কি। তবে এতে বিশেষ মজা পাওয়া যায় জানেন, কারণ আপনি শেষ পরিণতি জানেন যে যতই চেষ্টা করুন না কেন তারা গোনা সম্ভব নয়, তবু গোনা আর কি। যেটা পারবে না সেটাতে বৃথা চেষ্টা করে কি লাভ বলো? ওই যে বললাম মজা পাওয়া যায়, অদ্ভুত এক শান্তি। নিজেকে বলা যায় আমি চেষ্টা করেছিলাম, কিন্তু জানেন ওই আকাশ দেখলে আমার একজনের কথা মনে পড়ে, খুব বেশি মনে পড়ে। আগে রোজ তার সাথে কথা বলতাম, কিন্তু এখন বলি না। তবে তারাদের দিকে তাকিয়ে থাকতেও ভালো লাগে। শান রুশিকে ছেড়ে দিয়ে ওর পাশে গিয়ে দাঁড়ালো, যদিও জানে সে মানুষটি রুশির জীবনে নেই আর আসবেও না। তবু ও জেলাস না হয়ে পারছে না। একটা মানুষ রুশির অনেক প্রিয়, এটাই যেন মানতে পারছে না। ও গম্ভীর গলায় বলল, এখন তারাদের সাথে কথা বলো না কেন? আমি আসলে হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।